বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজকে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক, তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব। এই প্রথম পত্রের আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসেও আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি এবং আজকেও আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সমাধানের পূর্বে তোমাদেরকে আমি বলবো যে আমি যেই প্রশ্নটা সমাধান করব সেই প্রশ্নটা প্রথমে আমি বোর্ডে লিখি এবং তোমরা অবশ্যই আমার সাথে প্রশ্নটা তোমার খাতায় লিখবে। খাতায় লিখে সেখান থেকে আমরা সমাধান করব। আমি যখন সমাধান করব তুমি সেখান থেকে উদ্দীপক এবং প্রশ্নের সহায়তা নেবে। তো আর একটা কথা হচ্ছে যে আমরা কিছু লেখাপড়া কিছু শিক্ষা গ্রহণ করি যেগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োজন হয় না, আবার কিছু শিক্ষা আছে যেগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োজন হয়। তোমরা যারা লেখাপড়া করো তোমাদের অনেকেরই উদ্দেশ্য থাকে একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করা। তো এক্ষেত্রে মনে রাখবে যে শিক্ষা অবশ্যই হতে হবে তোমার বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। তো আজকে এমনই একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটার সাথে তোমার বাস্তব জীবনের সাথে সম্পৃক্ততা থাকে, অর্থাৎ এটা থেকে তুমি তোমার বাস্তব জীবনেও কিছু প্রয়োগ করতে পারবে। তাহলে আমি এমন একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব যেটি হচ্ছে যে তুমি একটি ব্যাংকে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখো এবং একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যদি তুমি টাকাটা জমা রাখো এবং মেয়াদ শেষে ওই ব্যাংক তোমাকে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, এক্ষেত্রে ব্যাংক তোমাকে কত পার্সেন্ট সুদ দিবে, এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। উদাহরণস্বরূপ তোমার কাছে এখন 1 লাখ টাকা আছে, এই টাকা তুমি ব্যাংকে জমা রাখতে চাও। তো ব্যাংকে যদি জমা রাখো, ব্যাংক তোমাকে প্রস্তাব দিছে যে সে 10 বছর পর তোমাকে 2 লাখ টাকা দিবে। এখন তুমি 1 লাখ টাকা আজকে ব্যাংকে জমা রাখছো, ব্যাংক তোমাকে 10 বছর পর 2 লাখ টাকা দিবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে 10 বছর ব্যাংক তোমাকে কত পার্সেন্ট সুদ দিবে। তো এই ধরনের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো সবাই আশা করি প্রশ্নটি মনোযোগ সহকারে দেখবে এবং আমার ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত উপভোগ করবে। শুরু করি। আমি বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি, তোমরা প্রশ্নটি দেখো এবং সাথে সাথে তোমাদের খাতায় তুলে ফেলো। আমি প্রশ্নটা পড়ি, দেখো। জনাব আমিরুল সাহেব অবসর ভাতা বাবদ 2 লাখ টাকা পেলেন। উক্ত টাকা তিনি 5 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখলে পদ্মা ব্যাংক লিমিটেড তাকে 3,70,000 টাকা দেওয়ার প্রস্তাব করে। অন্যদিকে রূপসা ব্যাংক, দেখো, অন্যদিকে রূপসা ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখলে রূপসা ব্যাংক তাকে 5 লাখ টাকা দেওয়ার প্রস্তাব করে। তাহলে উদ্দীপকটা বোর্ডে আছে, সেটা দেখো। করণীয় এদায় আমার কি করতে হবে? এই উদ্দীপক থেকে প্রথমে ক নাম্বারে বলছে অর্থের সময়মূল্য বলতে কি বুঝো। এরপরে খ নাম্বারে বিধি 72 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ নাম্বারে উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার নির্ণয় করো। ঘ নাম্বারে জনাব আমিরুল সাহেব সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি হচ্ছে আমাদের 18 সালের একটি বোর্ড প্রশ্ন, অর্থাৎ 2018 সালে ক সেট প্রশ্নে এই প্রশ্নটা আসছে। তা আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। তো চলে যাও, প্রথমেই আমাদের দেওয়া আছে অর্থের সময়মূল্য বলতে কি বুঝো। অর্থের সময়মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে। এ নিয়ে তোমরা বিস্তারিত শিখেছো, এ নিয়ে আমি আর বেশি আলোচনা করব না। দ্বিতীয় প্রশ্ন বিধি 72 বলতে কি বুঝো। খ নাম্বার বিধি 72, অর্থাৎ এটা আমরা গত ক্লাসের সৃজনশীলেও এই প্রশ্নটা ছিল, আজকেও এটা আছে, তাই আমি দিয়েছি। যেহেতু এটা একটা বোর্ড প্রশ্ন তাই আমি হুবহু প্রশ্নটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো যে বিধি বা যে নিয়মের মাধ্যমে বিনিয়োগকৃত টাকা কত সময়ে অথবা কত
পার্সেন্ট সুদে দ্বিগুণ হয় বা দ্বিগুণ হবে তা নির্ণয় করা যায়, তাকে বিধি 72 বলে। অর্থাৎ এই বিধি বা এই নিয়মটা, এই রুলসটা ব্যবহার করে একজন ব্যক্তি তার বিনিয়োগ বা বিনিয়োগকৃত টাকা কত বছরে অথবা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে সেটা জানা যায়। এরপরে আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা সমাধান করার আগে আমরা একটু প্রশ্নটা সম্পর্কে ভালোভাবে জেনে নেই। কি বলছে যে পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয় করো। তাহলে উদ্দীপক থেকে আমরা দেখব পদ্মা ব্যাংকের কথা কি বলছে। আমিরুল সাহেব যে অবসর ভাতা বাবদ তিনি কত টাকা পাইছে, এই 2 লাখ টাকা তিনি অবসর ভাতা বাবদ পেল। এই টাকা তিনি 5 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখলে, অর্থাৎ যদি সে এই টাকাটা 5 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখে, তাহলে পদ্মা ব্যাংক 5 বছর পরে তাকে 3,70,000 টাকা দিবে। খেয়াল করবা, অর্থাৎ এই টাকাটা যদি সে পদ্মা ব্যাংকে জমা রাখে, তাহলে পদ্মা ব্যাংক তাকে 5 বছর পর 3,70,000 টাকা প্রদান করবে। অর্থাৎ 3,70,000 টাকা দিবে যদি 2 লাখ টাকা রাখে। কত বছরের জন্য রাখে? 5 বছরের জন্য। তবে এই 5 বছর তিনি কত পার্সেন্ট সুদ পাবেন, এই বিষয়টা আমরা এখন সমাধান করব। চলো আমরা প্রশ্নটি সমাধান করি। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো যে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের গ, পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয়। তাহলে পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে দেখো, প্রথমেই আমরা এফবির সূত্র লিখছি। এফবির সূত্র সমান সমান কি? এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এখন দেখো যে এফবিতে এখানে দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ সে ভবিষ্যতে কত টাকা পাবে। তাহলে উদ্দীপক থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে যদি সে বর্তমানে, অর্থাৎ এখন যদি সে 2 লাখ টাকা জমা রাখে, তাহলে 5 বছর পর সে 3,70,000 টাকা পাবে। তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 3,70,000 টাকা। তাহলে আমি ভবিষ্যৎ মূল্যের জায়গায় লিখলাম 3,70,000। আর পিভি হচ্ছে বর্তমান মূল্য, বর্তমানে তিনি যে টাকাটা জমা রাখবে। তাহলে বর্তমানে তিনি জমা রাখতেছে কত টাকা? 2 লাখ টাকা। 1 প্লাস আই, যেহেতু আমাদের সুদের হার নির্ণয় করতে হবে, তাই আয়ের মান আমরা বসাবো না, তাহলে আয়ের মান বের হবে সূত্রের 1। আর 5 বছরের জন্য আমরা টাকা জমা রাখছি, তাই এন এর মান হবে কত? 5। তাহলে দেখো সূত্রে আমরা মানটা বসালাম। এখন এই লাইন থেকে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? দেখো আমি যেটা করেছি, এই পাশেরটা এ পাশে নিয়ে আসলাম আর এই পাশেরটা এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ পক্ষান্তর করে ফেললাম। এই 2 লাখ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার 5কে আমি বাম পাশে নিয়ে আসছি, আর 3,70,000কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। দেখো এইটাই শুধু এই লাইন থেকে আসছে। পরে কি করলাম, এইটা যেহেতু গুণ, তাহলে এই গুণ হলে পক্ষান্তর হয়ে গেলে এটা ভাগ হয়। তাহলে দেখো এ পাশে থাকে 1.i এর পাওয়ার 5, এইটা এখানে থাকে, এবং এই 2 লাখ ভাগ হয়ে গেল এখানে, আমরা ডান পাশে নিলাম, এই জন্য ভাগ হয়ে গেছে। তাহলে এটাকে ভাগ করলে রেজাল্ট আসে কত? যদি আমরা 3,70,000কে 2 লাখ দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের রেজাল্ট আসে 1.85। তাহলে দেখো 1 প্লাস আই পাওয়ার 5 সমান সমান 1.85। তখন আমাদের এই লাইনটায় আমরা এই পর্যন্ত আসছি। এখন দেখো এইটা কি করব, এইটাকে আমার যেহেতু পাওয়ার আছে, এই পাওয়ারটাকে ভ্যানিশ করার জন্য বা সমাধানের জন্য আমাকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, উভয় পাশে আমাকে লগ নিতে হবে। তাহলে দেখো এ পাশে আমি লগ নিলাম, লগ 1.i টু দি পাওয়ার 5, আর এ পাশেও আমি লগ নিলাম 1.85। তাহলে দেখো আমি লিখে দিয়েছি যে উভয় পাশে লগ নিয়ে, অর্থাৎ আমি বাম পাশেও লগ নিলাম, ডান পাশেও লগ নিয়েছি। তাহলে দেখো এটুকু, আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো যে পরের লাইন আমরা চলে যাই। এটুকু কিন্তু আমরা বলেই দিয়েছি, এই লাইনটার সাথে শুধু 2 পাশেই আমরা লগ নিয়েছি, আর কোনো কিছুই করি নাই। তো লগ নেওয়ার পরে আমরা কি করলাম, এখন এখান থেকে আমি এই পাশে চলে যাব এই লাইনের। তাহলে কি করলাম, দেখো লগ যেহেতু এখানে আছে, এখানে আর একটা লাইন ছিল যে এইটা, আর একটা লাইন আমি একটু কমাই করেছি, যে লগ যদি এটা পরে আর একটা লাইন করা যায়, যে আগে 5 চলে আসবে, পাওয়ারটা আগে চলে আসে লগের, এরপরে 5 লগ
1 প্লাস আই হয়, তাহলে আমি এটাও আগে একটু যদি চাই তোমরা আমি করে দিতে পারি। দেখো এটা 5 log 1.i সমান সমান log 1.85। এটাও একটা লাইন আমি একটু কম করেছিলাম সরাসরি করতে গিয়ে। তারপরে দেখো তাহলে যেহেতু লগ এর ক্ষেত্রে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা আগে চলে আসে, তারপরে log 1 প্লাস আই সমান সমান log 1.85, এই লাইনটা আমরা করলাম। এখন কি করব, এই যে লগ রাখবো আমরা 5কে পক্ষান্তর করে ভাগ করে ফেললাম। তাহলে দেখো থাকে কি log 1 প্লাস আই সমান সমান log 1.85 ভাগ 5। এখন কি করব, এই লগের একটা মান আছে log 1.85, যদি তোমরা ক্যালকুলেটারে দাও তাহলে একটা মান বের হবে। সেই মানটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও তাহলে রেজাল্ট আসে 0.05343। বুঝতে পেরেছো আশা করি যে log 1.85 এটার একটা মান আছে ক্যালকুলেটারে। যদি তুমি log 1.85 দাও এবং যে রেজাল্ট আসবে সেটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও তাহলে রেজাল্ট হবে log মানে 0.05343, এটা মানটা আসবে। এরপরে আমরা কি করব, যে এরপরে আমরা এই যে লগ, এই লগটাকে আমরা ভ্যানিশ করব বা লগটাকে আমরা সমাধান করব। লগটা এখানে থাকতে পারবে না, তাই এই জন্য আমাদের একটা নিয়ম আছে যে অ্যান্টি লগ করা। দেখো আমি 1 প্লাস আই রাখছি এবং এই পাশে লিখে দিছি অ্যান্টি লগ করে নিলাম। এই অ্যান্টি লগ করার কারণে এই লগটা এই পাশ থেকে উঠে গেছে। তাহলে দেখো 1 প্লাস আই এই লগটা আমি উঠানোর জন্য যোগ করলাম কি অ্যান্টিলগটা যোগ করলাম বা অ্যান্টিলগ করলাম। এখন রেজাল্ট আসবে, দেখো কি হয় 1 প্লাস আই ঠিক থাকবে। এখন তোমাদের ক্যালকুলেটারে অ্যান্টিলগ করবা, শিফট প্লাস লগ বাটন যদি তোমরা টিপো তাহলে অ্যান্টিলগ আসবে। সেই অ্যান্টিলগ দিয়ে 0.05343 এই মানটা যদি তুমি বসাও তাহলে তোমাদের ক্যালকুলেটারে দেখবা যে একটা মান আসবে 1.13091, অর্থাৎ এই মানটা তখন চলে আসবে অ্যান্টিলগ করলে। তাহলে অ্যান্টিলগ করার পর দেখো এ পাশে আছে আমাদের 1 প্লাস আই। আমার যেহেতু আইয়ের মান বের করতে হবে তাহলে এই 1টাকে পক্ষান্তর করে আমি মাইনাস করে ফেললাম। তাহলে আই সমান সমান থাকে কত, 0.13091। তাহলে এটাও আমার বের হলো। এটাকে যদি আমি 100 দিয়ে গুণ দেই তাহলে আমাদের রেজাল্ট আসে কত, 13.09%। শিক্ষার্থীরা তাহলে আমাদের কি গ নাম্বার প্রশ্ন কি বলছে, যে আমিরুল যদি পদ্মা ব্যাংকে টাকা জমা রাখে তাহলে পদ্মা ব্যাংক কত % সুদ দেবে। তো অর্থাৎ পদ্মা ব্যাংক তাকে 13.09% সুদ দেবে। তাহলে আমাদের প্রশ্নের সমাধান হচ্ছে, যদি আমিরুল সাহেব পদ্মা ব্যাংকে 2 লাখ টাকা জমা রাখে, পদ্মা ব্যাংক যদি তাকে 5 বছর পর 3,70,000 টাকা দেয়, তাহলে এই 5 বছর ব্যাংক তাকে 13.09% সুদ প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা চলে যাব ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন। তো ঘ নাম্বার প্রশ্নে ছিল, জনাব আমিরুল সাহেব সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। অর্থাৎ তার 2টা ব্যাংকের জন্য সুযোগ আছে, একটা হচ্ছে পদ্মা ব্যাংক আর একটা হচ্ছে রূপসা ব্যাংক। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে তার জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। তাহলে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের প্রথমেই আমরা ঘ নাম্বার প্রশ্ন এটা সমাধান করতেছি। তাহলে দেখো জনাব আমিরুল সাহেবের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক তা জানার জন্য উভয় ব্যাংকের সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে ইতিমধ্যে আমরা গ নাম্বার প্রশ্নে পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয় করেছি, ওইটার রেজাল্ট হয়েছিল কত, 13.09%। তোমরা দেখো এখানে লিখে নিয়েছি গ হাতে প্রাপ্ত। এখন আমাদেরকে রূপসা ব্যাংকের সুদের হার নির্ণয় করতে হবে। এই 2টা ব্যাংকের মধ্য থেকে যেই ব্যাংকের সুদের হার বেশি হবে সেই ব্যাংকেই টাকা রাখা তার জন্য লাভজনক হবে। তাহলে দেখো তার প্রথম অপশন ছিল সে যদি পদ্মা ব্যাংকে টাকা জমা রাখে তাহলে 13.09% সুদ পাবে। এখন আমরা দেখব যে সে যদি রূপসা ব্যাংকে টাকা জমা রাখে তাহলে কত % সুদ পাবে। তাহলে দেখো আমরা রূপসা ব্যাংকে বলছে যে যদি আজকে সে 2 লাখ টাকা জমা রাখে, 8 বছর পরে 5 লাখ টাকা পাবে। অর্থাৎ টাকা সে তো অবসর ভাতা বাবদ পেয়েছে 2 লাখ টাকা, এই টাকা যদি সে রূপসা ব্যাংকে জমা রাখে তাহলে 8 বছর পরে
সে 5 লাখ টাকা পাবে। তাহলে দেখো আমরা এফবির সূত্র লিখলাম, এফবি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এফবি ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যতে সে 5 লাখ টাকা পাবে, তাই আমি 5 লাখ লিখলাম। পিবি বর্তমানে সে 2 লাখ টাকা জমা রাখবে, তাই পিবির জায়গায় 2 লাখ লিখলাম। সূত্রের 1 প্লাস আই, তাহলে দেখো 1 প্লাস আই, আই এর পাওয়ার হচ্ছে 8, যেহেতু 8 মানে এন এর পাওয়ার 8, কারণ হচ্ছে 8 বছরের জন্য সে টাকা জমা রাখবে। যেহেতু আয়ের মান নাই, আমার আয়ের মান বের করব, সুদের হার বের করব। তাহলে এটা আগের মতোই আমরা কি করলাম, এই পাশের অংশটা এই পাশে নিলাম আর এই পাশেরটা এই পাশে নিয়ে আসলাম। দেখো যে 2 লাখ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটাকে আমরা পক্ষান্তর করলাম, এই পাশে নিয়ে নিলাম, আর 5 লাখ টাকাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই লাইনটা এভাবে করলাম। এরপরে আমরা কি করছি, দেখো এই যেহেতু 2 লাখ টাকা এটার সাথে গুণ আছে, তাই 2 লাখ টাকাকে আমি পক্ষান্তর করে ভাগ করে ফেললাম। তাহলে দেখো উপরে যাবে 5 লাখ, আর এইটা বাম পাশে আছে, এটা ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে 2 লাখ। তাই 2 লাখ দিয়া যদি আমরা 5 লাখের ভাগ দেই, তাহলে রেজাল্ট আসে আমাদের 2.5। তাহলে দেখো এটা আমরা ভাগ করে ফেললাম, রেজাল্ট আসলো কত আমাদের 2.5। এখন এটাকে সমাধান করার জন্য আমরা উভয় পাশে লগ নিব। দেখো এ পাশেও লগ নিয়েছি, এ পাশেও লগ নিয়েছি, কারণ আমার এই পাওয়ারটাকে ভ্যানিশ করার জন্য, এই পাওয়ারটাকে সমাধান করার জন্য আমার যেহেতু আয়ের মান বের করতে হবে, এই জন্য আমার এটা সমাধান করার জন্য নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা উভয় পাশে লগ নিলাম। এখন দাঁড়াইলো কি, লগ 1 প্লাস আই টু দি পাওয়ার 8। এখন দেখো লগের সূত্র অনুযায়ী যদি লগের উপর পাওয়ার থাকে, এটা কিন্তু শুরুতে চলে যায়। তাহলে এই 8 যেহেতু উপরে আছে, এটা আমরা শুরুতে নিয়ে নিলাম। এরপর হচ্ছে লগ 1 প্লাস আই, এটা কিন্তু সূচকের নিয়ম, তোমরা নবম এবং দশম শ্রেণীতে এই অঙ্কগুলো করেছো জেনারেল ম্যাথের মধ্যে। যেমন পাওয়ার যদি থাকে তো এটা শুরুতে চলে আসে। তাহলে আমার 8 এটা শুরুতে নিলাম, লগ 1 প্লাস আই আমার এখানে রইলো, আর এই পাশে লগ 2.5 রইলো, এখানে আর কোনো সমস্যা নাই। এখন আমরা এখান থেকে এ পাশে চলে আসি। দেখো এখানে বলা হয়েছে কি, লগ 1 প্লাস আই সমান সমান লগ 2.5। এখানে যেহেতু 8 ছিল, এই 8কে আমরা এই পক্ষান্তর নিয়ে ভাগ করে ফেললাম, এখন কিন্তু তার পাশে নাই। এখন এটা কি করলাম, লগ 2.5, এই লগ 2.5কে আমরা 8 দিয়ে ভাগ দেই, অর্থাৎ লগ 2.5-এর যে মান আছে সেই মানটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই, তাহলে রেজাল্ট আসে 0.04974। এটাকে আমরা এখন কি করব, এটা আমি এখন এন্টি লক করব, কারণ এই লকটাকে আমার উঠাই দিতে হবে। এই পাশ থেকে যদি আমি লকটা উঠাই দিতে চাই, তাহলে আমাকে এই পাশে অ্যান্টি লক নিতে হবে, অর্থাৎ এই পাশে যদি আমি অ্যান্টি লক করি, তাহলে এই সূত্র অনুযায়ী এই লকটা উঠে যাবে। তাহলে আমি এটা করলাম কি, 1 প্লাস আই সমান সমান অ্যান্টি লক 0.04974, আমি এটা লিখলাম। এরপরে আমরা দেখো অ্যান্টি লক করলে মান আসে, অ্যান্টি লগের মান আসে 1.1213, অর্থাৎ তোমাদের ক্যালকুলেটারে শিফট এরপরে লক বাটনে টিপ দিলে দেখবা যে একটা অ্যান্টি লগ আসবে। তারপরে যদি তোমরা এই মানটা দাও, তাহলে এই রেজাল্ট আসবে। তাহলে অ্যান্টি লগের মান হলো 1.1213। এরপরে দেখো এই পাশে থাকে কি, 1 প্লাস আই, যেহেতু এটা প্লাস এ পাশে সমান সমান এর পাশে প্লাস আছে, আমরা এটা পক্ষান্তর করব, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 1.1213 থেকে যদি 1 মাইনাস করি, তাহলে থাকে কি 0.1213। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের আয়ের মান বের হয় কত, 12.13%। অর্থাৎ এখন আমরা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারি যে জনাব আমিরুল সাহেব যদি পদ্মা ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে সে সুদ পাবে 13.09%। কিন্তু সে যদি রূপসা ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে এই 8 বছর পর, সেখান থেকে 8 বছর, এইখান থেকে সুদ পাবে 12.13%। এখন প্রশ্নে বলছে, সিদ্ধান্তে বলছে যে আমিরুল সাহেব সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা রাখা বেশি লাভজনক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমিরুল সাহেব যে পদ্মা ব্যাংকে টাকা রাখলে 13.09% সুদ পায়, এইটা যা রূপসা ব্যাংকের চেয়ে বেশি। তাহলে এখন আমাদের অবশেষে সিদ্ধান্তটা কি হতে পারে, আমিরুল সাহেবের জন্য পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক। আমি মুখে বলে দিলাম, এখানে সিদ্ধান্তটা আমি বিস্তারিত লিখি নাই, তোমরা অবশ্যই লিখে নিবে। সিদ্ধান্তটা হবে আমিরুল সাহেবের জন্য পদ্মা ব্যাংকে টাকা রাখা বেশি লাভজনক, কারণ পদ্মা ব্যাংকের সুদের হার রূপসা ব্যাংকের সুদের হার অপেক্ষা বেশি। তাহলে দেখো এই পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক আমি সংক্ষেপে লিখলাম, তোমরা একটু বিস্তারিত লিখে নিবে যে আমিরুল সাহেবের জন্য পদ্মা ব্যাংকে টাকা রাখা বেশি লাভজনক, কারণ পদ্মা ব্যাংকের সুদের হার রূপসা ব্যাংকের সুদের হার অপেক্ষা বেশি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। শিক্ষার্থীরা সবাই তোমরা
ভালো থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।